দেখেন আমাদের এখানে ৯৬ সাল থেকে তত্ত্বাবধায়ক সরকার আছে, তার আগে একবার নিরপেক্ষ একটা নির্দলীয় সরকার ছিল। এই সরকারগুলোর মধ্যে যত লোক উপদেষ্টা হয়েছিল এরা কেউ কিন্তু পরবর্তী সময়ে কোনো পলিটিক্যাল পার্টিতে জয়েন করে না, তো পলিটিক্যাল পার্টি করে না, একমাত্র ইউনূস সাহেব ছাড়া। ইউনূস সাহেব কিন্তু ৯৬ সালে একবার কিন্তু উপদেষ্টা হয়েছিলেন এবং উনি পরে কিন্তু বেরিয়ে এসে একটা নিজেই পলিটিক্যাল পার্টি করার চেষ্টা করেছিলেন, ফেল মারছেন, সেটা অন্য হিসাব, বাট চেষ্টা তো করছেন। মানে ওনার মনে মনে একটা খায়েশ কিন্তু আগেও ছিল, এখন উনি ওই খায়েশটা পূরণ করতেছেন এই স্টুডেন্টদের দিয়ে কিনা আমি জানি না। একটা ফোন আছে মনে হয়, একটা ফোন নেব। হ্যালো হ্যালো, জি আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি আসিফ বলছিলাম। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন একসাথে, আমি একটু মাসুদ কামাল স্যারের কাছে আসলে প্রশ্নটা হলো যে আমরা সবকিছু নিয়ে একটু আলোচনা করছি, মানে তর্ক বিতর্ক সবই করছি, কিন্তু মূল জায়গাটা যে জায়গায় বারবার কথা উঠতেছিল যে কিছুদিন ধরে ২-৩ মাস ধরে যে ৩৬ দিনের যে আন্দোলনটা হয়েছিল, ওই আন্দোলনটা ওদের পরিকল্পনা ছিল। কেউ বলছে সমন্বয়কারীরা ৩ বছর ৪ বছর ধরে পরিকল্পনা ছিল। তো ওই পরিকল্পনার মাধ্যমে উস্কানি ভাবে যদি কোনো ছাত্রদেরকে রাস্তায় নামানো হয় এবং বন্দুকের নিচে যদি ওদেরকে নামানো হয় ওইরকম পরিকল্পনা করে, তাহলে এইটার বিচার যে খুনি হাসিনা যদি হত্যা করে, তাহলে ওই উস্কানি দাতাদের বিচার এবং খুনি হাসিনাদের বিচারের সাথে ওই উস্কানি দাতার বিচার হবে কিনা এই ছাত্রদেরকে, সাধারণ ছাত্রদের যারা মারা গেল। ১ নম্বর প্রশ্ন। আর সেকেন্ড হলো যে সাবেক সচিব মহোদয় আপনি বলেছিলেন যে আন্দোলন করবে, ওরা দাবি জানাবে, একটা লিখিত আকারে দাবি জানাবে, কিন্তু ওরা রাস্তা ব্লক করে কেন? কিন্তু ৩৬ দিনের আন্দোলনে দেখেছি যে ঢাকা চট্টগ্রামের মতো হাইওয়ে রোড কিন্তু প্রথম দিন থেকে এই যে কুমিল্লা অঞ্চলে, ফেনী অঞ্চলে, বিভিন্ন অঞ্চলে কিন্তু ব্লক করে দিচ্ছে। তো সেইটার খাতিরে যদি সরকার কোনো পদক্ষেপ নিয়ে থাকে, সেটা কতটুকু ভুল করেছে সরকার, তৎকালীন সরকার, স্বৈরাচারী সরকার, আর এখন যেটা বলতেছেন যে অবৈধ যে রাস্তা আটকানোটা, সেটা কতটুকু যৌক্তিক? এখানে কিন্তু আমরা সাধারণ বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে। আরেকজন আছেন। হ্যালো। হ্যাঁ হ্যালো, জি আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আমি ঠাকুরগাঁ থেকে হারাদান বলছি। জি, আমার প্রশ্ন, আমরা ৫ই আগস্ট স্বৈর শাসকের পর একটা বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হয়েছি। আমাদের স্বাধীনতা কি এই যে আমি হেলমেট ছাড়া গাড়ি চালাবো, ফিটনেস ছাড়া গাড়ি চালাবো, ট্রাফিক আমাকে হাত দেখাতে পারবে না, আটকাইতে পারবে না, কোনো জরিমানা করতে পারবে না? আজকে দেখেন ৫ই আগস্ট মনে হয় লাইনটি কেটে গেছে, নিশ্চয়ই খুন করা বেড়ে গেছে, এমনকি খুন করা বেড়ে গেছে। দেখা যায় কি সময় প্রতিটা রাজনৈতিক দল বলে ওরাই নাকি দেশকে ভালোবাসে, সাধারণ দেশকে ভালোবাসে না। তো ওরা যে দেশকে ভালোবাসে, ওরা কি আজকে অন্ধের মতো হয়ে আছে? প্রতিটা রাজনৈতিক দল, ওরা কি কোনো আন্দোলন করছে না? এসব কিছু কেন হচ্ছে? কেন বিনা ইস্যুতেই আজকে হরতাল অবরোধ? এই বিষয়ে হরতাল অবরোধ কার ক্ষতি? আমাদের সাধারণ মানুষ তো আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। যে দুজন দর্শক আছেন, একটু দ্রুত ফোনটা নিয়ে নেব। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম। দ্রুত আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমি মাসুদ কামাল স্যারের কাছে প্রশ্ন করছি যে এই ছাত্ররা আন্দোলন করে স্বাধীন করলো, নতুন স্বাধীন, এরা কি নতুন দল গঠন করবে? হলে কেমন হবে, ভালো না খারাপ? চাই। জি ধন্যবাদ। আরেকজন আছেন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নামটি বলে প্রশ্নটা করুন। আমার নাম রাশেদ, আমি ঠাকুরগাঁ থেকে বলতেছিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আন্দোলনে যাদের হাত গেল, পা গেল, পঙ্গু হলো, ডক্টর ইউনূস যে ২,০০০ মানুষের ট্রিটমেন্ট দিতে পারে না, ২ কোটি মানুষের কিভাবে দেখভাল করবে? আর আমার প্রশ্ন হচ্ছে যে সমন্বয়ক গুলা যে আন্দোলন থেকে গেল এরা তো এখন দল গুছা নিয়ে ব্যস্ত, টাকা পয়সা নিয়ে ব্যস্ত। আমাদের ২,০০০ পঙ্গু হলো, এদের জীবনগুলোর মূল্য কই? এরা তো সারা বাংলাদেশে একটা সিটও পাবে না। জি ধন্যবাদ, নিশ্চয়ই ধন্যবাদ। আপনার অভিযোগ আমি শুনতে পেয়েছি। আপনার মাসুদ কামাল, আপনাকে সেটা জানতে একজন দর্শক ফোন করে বলেছিলেন যদি ৫ই আগস্টের আগে শিক্ষার্থীদের আন্দোলন দোষের না হয়, তাহলে এখন যখন শিক্ষার্থীরা আন্দোলন করছে তখন আমরা সেগুলো দোষ কেন বলছি? না, এখানে কিন্তু বাস্তবতাটা বুঝতে হবে। বাস্তবতাটা হলো দাবিটা কি, আগে কিসের দাবি ছিল, এখন কিসের দাবি আছে, এটাও বুঝতে হবে। কাজে দুইটাকে কিন্তু এক পাল্লায় মাপলে হবে না, কাজে আমি মনে করি যে আগেরটা এটা এক ধরনের ব্যাপার না। আর এখানে যে দাবিগুলো উঠছে, এই দাবিগুলোর সমাধান আছে, আগের দাবিগুলো তো সমাধান হয়নি। আর এই দাবিগুলোর সমাধান তো সরকারের কাছে আছে, সরকার উদ্যোগ দিচ্ছে না, তাই না? কাজে এই দুটো প্রেক্ষিত ভিন্ন। কিন্তু
আচ্ছা আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে ঐক্যমত্য বলছিল ঐক্যমত্য কমিশন মধ্য ফেব্রুয়ারি থেকে যে কমিশনগুলো যে রিপোর্টগুলো জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে বা জমা দিবে মধ্য ফেব্রুয়ারি থেকে ঐক্যমত্যের যে কমিশন গঠন করা হয়েছে তারা এইটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল অংশীজনের সাথে আলোচনা শুরু করবে। যে কমিশনগুলো এখন পর্যন্ত যে রিপোর্টগুলো দিয়েছে আপনি দেখেছেন, সেগুলো নিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার যদি আলোচনায় যায়, ঐক্যমত কতটা সম্ভব বলে আপনার মনে হচ্ছে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে, দেখেন রাজনৈতিক দল বলতে আপনারা কি মিন করতেছেন? অলরেডি কিন্তু কিছু রাজনৈতিক দলকে আপনারা ডাকছেন না, আপনারা জাতীয় পার্টিকে ডাকছেন না, আপনারা আওয়ামী লীগকে ডাকছেন না, আপনারা হয়তো জাসদকেও ডাকছেন না, ওয়ার্কার্স পার্টিকেও ডাকছেন না। এগুলো তো পলিটিক্যাল পার্টি। এখন আপনি বলবেন যে এই পলিটিক্যাল পার্টিগুলির ভূমিকা ভালো ছিল না, তো পলিটিক্যাল পার্টিগুলির ভূমিকা ভালো ছিল না, পলিটিক্যাল পার্টির লিডারশিপের ভূমিকা ভালো ছিল না, এটা নিয়ে কিন্তু আরেক বিতর্ক। কাজে আমি মনে করি যে ঐক্যমত যারা আছে এখন পর্যন্ত তাদের কোনো সমস্যা আছে। সমস্যা হলে কী ধরনের আমি বলি আপনাকে, যেমন ধরেন বিএনপির তো নিজেদেরই একটা সংস্কার প্রস্তাব আছে 31 দফা, এবং সেটা 2 বছর আগের থেকে আছে। সরকার যখন এই সংস্কার উদ্যোগটা নিয়েছে, তারপরেও কিন্তু বিএনপি তাদের 31 দফা নিয়ে নানা জায়গায় মিটিং করেছে, এবং তাদের একদম মাঠ পর্যায়ের লোকদের কাছে কিন্তু এটা তারা ক্লাস নিয়েছে পর্যন্ত। তার মানে কি, তারা তাদের ঐক্য যে প্রস্তাব, যাদের যে সংস্কার প্রস্তাবগুলো আছে সেগুলোকে তারা কিন্তু হাইলাইট করছে। তো তাদের সঙ্গে যেখানে না মিলবে তারা সেটা মানবে না। তো এখন কতটুকু ছাড় দিবে? আমি মনে করি যে দুই পক্ষেরই ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। আপনি 31 দফা দিয়েছেন, ভালো করেছেন। যদি সরকারের কোনো প্রস্তাব এর কি বেটার মনে হয় তাহলে আপনাদের মেনে নেওয়া উচিত। আবার সরকারকেও বলবো আপনাদেরও ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। আপনারা এনজিও দিয়ে করেন না, যাকে দিয়ে করান, কিছু সংস্কার পক্ষে ওখানে তো 2-1 জন বিশেষজ্ঞ লোক ছিল, তো ওই যেগুলো এখানে ভালো প্রস্তাব যেগুলো আছে সেগুলো আছে, আর যেগুলো সরকার বিরোধী দলরা এবং বিভিন্ন মানে পলিটিক্যাল পার্টিগুলো না মানবে সেগুলো আপনাদের বাদ দেওয়ার মানসিকতা থাকতে হবে। তাহলে আমরা হয়তো একটা ভালো কিছু পেতে পারবো। কাজে আমি কিন্তু সবার সঙ্গে বসে সমাধান করাটার ব্যাপারে আশাবাদী। কিন্তু এই শিক্ষার্থীদের নতুন দল গঠন করা নিয়ে সরকারের সঙ্গে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির যে একটা দূরত্ব তৈরি হয়েছে, বিশেষ করে যদি এই সমন্বয় যারা সরকারে আছেন শিক্ষার প্রতিনিধিরা, তারা তাদের পদত্যাগ করবেন কি করবেন না, দলে থাকবেন কি থাকবেন না, এটা নিয়ে বিএনপির মধ্যে যে আপত্তি এবং একটা দূরত্ব তৈরি হয়েছে, সেখানে একটা সমঝোতার কতটা সম্ভাবনা? এখানে সমঝোতা হওয়া কঠিন, কারণ বিএনপির আপত্তিটা তো ভ্যালিড। কারণ দেখেন, আপনি ডক্টর ইউনূসের যে ইন্টারভিউটা ছাপা হয়েছিল ফিনান্সিয়াল টাইমসে, সেখানে তো উনি বলেছেন, উনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে এই ছেলেদেরকে রাজনৈতিক দল করার জন্য উনি মানে উৎসাহ দিচ্ছেন। তার মানে ওই রাজনৈতিক দলটার ব্যাপারে ওনার এক ধরনের আন্তরিকতা বলেন, এক ধরনের সহানুভূতি বলেন, এক ধরনের সম্পৃক্ততা বলেন আছে। কিন্তু তখন কিন্তু ওনার সেই মানে নিরপেক্ষতাটা থাকছে না। তাহলে উনি কীভাবে নির্বাচন করবেন? অথবা এই যারা আছে মানে আপনার ছাত্রদের মধ্যে যারা নাকি আপনার উপদেষ্টা আছে, তারা যখন কিন্তু বেরিয়ে আসলে তারা কিন্তু নিরপেক্ষ হয়ে গেলেন। তাদের সঙ্গে এই উপদেষ্টা মণ্ডলীর একটা সম্পর্ক আছে। দেখেন, আমাদের এখানে 96 সাল থেকে তত্ত্বাবধায়ক সরকার আছে, তার আগে একবার নিরপেক্ষ একটা নির্দলীয় সরকার ছিল। এই সরকারগুলোর মধ্যে যত লোক উপদেষ্টা হয়েছিল, এরা কেউ কিন্তু পরবর্তী সময়ে কোনো পলিটিক্যাল পার্টিতে জয়েন করে না, তো পলিটিক্যাল পার্টি করে না, একমাত্র ইউনূস সাহেব ছাড়া। ইউনূস সাহেব কিন্তু 96 সালে একবার কিন্তু উপদেষ্টা হয়েছিলেন, এবং উনি পরে কিন্তু বেরিয়ে এসে একটা নিজেই পলিটিক্যাল পার্টি করার চেষ্টা করেছিলেন, ফেল মারছেন, সেটা অন্য হিসাব, বাট চেষ্টা তো করছেন। মানে ওনার মনে মনে একটা খায়েশ কিন্তু আগেও ছিল। এখন উনি ওই খায়েশটা পূরণ করতেছেন এই স্টুডেন্টদের দিয়ে, কিন্তু আমি জানি না, আমি বলতে পারবো না। কিন্তু আর কারো কিন্তু উদাহরণ নাই। সেক্ষেত্রে আমাদের এই মানে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির মূল বিরোধটা কী ছিল? আমাদের নির্বাচন ব্যবস্থায় যে সংস্কার কমিশনের প্রস্তাবগুলো, সেখানে কী আছে যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ইলেকশন করতে হবে। যদি সেই প্রস্তাবটা থাকে তাহলে এই সরকার ইলেকশন কেমনে করাবেন? এই সরকার তো নিরপেক্ষ নয়। এবং এই সরকারের আবার আপনার প্রেস মিনিস্টার যেটা আছে, এই আপনার প্রেস সেক্রেটারি, সে তো বলেই দিচ্ছে এটা একটা রাজনৈতিক সরকার। তাহলে তো এই সরকার তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, তো পলিটিক্যাল গভর্নমেন্ট আবার তার একটা পলিটিক্যাল পার্টিও হচ্ছে, তাহলে এই গভর্নমেন্টের নিরপেক্ষতা থাকলো কোথায়? আমি তো মনে করি ডক্টর ইউনূসের এই সরকার, তারা নির্বাচন পরিচালনা করার মতো যোগ্যতা অলরেডি হারিয়ে ফেলেছেন, এটা মনে করি।
আচ্ছা, সংস্কার নিয়ে কথা বলছে, সংস্কার নিয়ে ডক্টর ইউনূস সাহেব যেভাবে বলছেন বা প্রধান উপদেষ্টা যিনি যে বলছেন যে রাজনৈতিক দলগুলো যতটুকু চাইবে ততটুকু সংস্কার করে এই নির্বাচনে আসলে যাবে, ঐক্যমত যেটা হবে। আবার অন্য উপদেষ্টা বলেন কিংবা যদি তাদের প্রেস উইং থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে, মানে তাদের সবগুলো কথার কি এক সুরে আপনি সুরটা কি একই রকম? না, সংস্কার নিয়ে মোটামুটি আমি একই সুর পাচ্ছি। আচ্ছা, ডক্টর ইউনূস যে কথা বলছেন সবাই মিলে যেগুলো মানবেন একটা করে তুলবেন, সবাই যদি একমত হয় তবে সেটাই হবে। এখন সবাই মিলে কয়টা একমত হবে সেটা আমরা দেখি, দেখার পর আলোচনা করি। এবং আরেকটা কথা বলেছেন যে অংশীজন, আমি কিন্তু অংশীজন বলতে দেশের সমস্ত জনগণকে বুঝি। কাজে আমিও দাবি করব সবগুলি সংস্কার কমিশনের প্রস্তাব ডিটেল এটা পাবলিক ডোমেইনে দেওয়া হোক। আচ্ছা, এটা পাবলিক ডোমেইনে দেওয়াটা আমি জোর দাবি জানাচ্ছি। এবং পাবলিক ডোমেইনে দিলে যারা দেখা আগ্রহী তারা দেখবে, যারা আগ্রহী না তারা দেখবে না, এবং সেটা নিয়ে তাদের মন্তব্য করবে। এখন তো অনেক প্ল্যাটফর্ম আছে মন্তব্য করার, মন্তব্য করবে, তারপর তারা কয়টা গুণে কয়টা মানে দেখা যাক কি হয়। না আপনার কাছে কি মানে এখন মনে হচ্ছে যে এখনকার যে পরিস্থিতি তাতে আসলে ঐক্যমত তো আসলে তাহলে সম্ভব যদিও চেষ্টা আমি এখনো মনে করি সম্ভব, আচ্ছা, এখনো মনে করি সম্ভব। এবং আমি এটাও মনে করি যে প্রশ্নটা আপনি করেন নাই কিন্তু আমি বলতেছি একসঙ্গে, আমি এটাও মনে করি যে এই বছরের মধ্যেই এখন যে প্রক্রিয়া অগ্রসর হচ্ছে এই বছরের মধ্যে নির্বাচন করাও সম্ভব। আচ্ছা, কারণ আপনি যদি ফেব্রুয়ারি আপনার কি বলে ফেব্রুয়ারির থেকে মধ্য ফেব্রুয়ারি থেকে যদি আপনি সংলাপ শুরু করেন ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সবার সঙ্গে সংলাপ শুরু করেন এবং বলছে রমজান পর্যন্ত চলবে, হোক পুরো রমজান সংলাপ, ঈদের পরে তো সংলাপ শেষ। ঈদের মধ্যে তো আমরা বুঝতে ঈদ মানে কি এপ্রিল, এপ্রিলে ফার্স্ট উইকে আমি জেনে যাবো যে আমাদের সংস্কার প্রস্তাবগুলি কী কী থাকলো। তো এপ্রিলে পরে আপনারা কতদিন নেবেন ইলেকশন? অক্টোবরের মধ্যে ইলেকশন সম্ভব তাহলে। জি, ধন্যবাদ মাসুদ কামাল আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য।